আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা চলছে। বিগত 24 ঘন্টায় আরো 70 জন ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েলি সেনারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক আশাবাদ প্রকাশ করেছেন। বলেছেন, আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে ইউক্রেন যুদ্ধের সমাধানের ক্ষেত্রে আমাদের আরো কাছে নিয়ে এসেছে। পাকিস্তানের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 শতাধিক। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই প্রাণ হারিয়েছেন 307। পুতিন ট্রাম্পের আলাস্কা বৈঠকের পর নতুন করে আলোচনায় এসেছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ। ট্রাম্প পুতিনের শান্তি আলোচনায় জেলেনস্কির ভূমিকা নিয়ে সাবেক রুশ গুপ্তচরের হুঁশিয়ারি। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের দেশ সার্বিয়া। ব্যাপক পুলিশি বাধার মুখেও দেশটিতে তীব্র আকার ধারণ করেছে এই আন্দোলন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিম রহমান বলেছেন, ষড়যন্ত্র চলছে নির্বাচন পিছিয়ে দেওয়ার, কিন্তু বিএনপি তা মেনে নেবে না। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইসরায়েলি বর্বরতা গাজায় 24 ঘন্টায় আরো 70 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা চলছেই, সেখানে বিগত 24 ঘন্টায় আরো 70 জন ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এই সময় আহত হয়েছেন আরো কমপক্ষে 385 জন। এর মধ্য দিয়ে 2023 সালে 7 অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে 61,897 জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে শনিবার এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় 70 জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে 8টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো 385 জন আহত হয়েছে, যার ফলে 2023 সালে 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে মোট আহতের সংখ্যা 1,55,660 জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় অনাহার ও অপুষ্টিতে 11 জন মৃত্যুর খবর দিয়েছে, যার মধ্যে একজন শিশুও রয়েছে। এর ফলে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা 251 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 108 জন শিশু। বিবৃতিতে আরো বলা হয়েছে, অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকে আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মানবিক সাহায্য নিতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। গত 24 ঘন্টায় ত্রাণ নিতে গিয়ে 26 জন নিহত এবং 175 জন আহত হয়েছে। আলাস্কা বৈঠক ইউক্রেন সংকট সমাধানে আমাদের আরো কাছে এনেছে, পুতিনের সতর্ক আশাবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক আশাবাদ প্রকাশ করে বলেছেন, আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে ইউক্রেন যুদ্ধের সমাধানের ক্ষেত্রে আমাদের আরো কাছে নিয়ে এসেছে। তিনি আরো জানান, মস্কো ওয়াশিংটন যত দ্রুত সম্ভব শত্রুতার অবসান ঘটাতেও একমত হয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ শহরে প্রায় 3 ঘন্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের ওই বৈঠক হয়। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই দুই নেতার মধ্যে এটি ছিল প্রথম সরাসরি সাক্ষাৎ। প্রেসিডেন্ট পুতিন গতকাল শনিবার বলেছেন, আলাস্কায় তার সফর সময় উপযোগী ও যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। তিনি আরো বলেন, আলোচনা খুবই খোলামেলা ও বিষয়ভিত্তিক ছিল। আমার মতে এটি আমাদের প্রয়োজনীয় সমাধানের দিকে আরো কাছে নিয়ে গেছে। রুশ প্রেসিডেন্ট জানান, আলোচনায় উভয় পক্ষের সম্পর্কের প্রায় সব দিকই উঠে এসেছে, তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ন্যায্য ভিত্তিতে ইউক্রেন সংকটের সম্ভাব্য সমাধান প্রসঙ্গে। রুশ প্রতিনিধি দল আবারও শান্তভাবে ও বিস্তারিতভাবে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পেয়েছে বলেও জানান পুতিন। সেই সঙ্গে ইউক্রেন সংকটের উৎপত্তি ও কারণ নিয়েও আলোচনা হয়েছে। পুতিন জোর দিয়ে বলেন, সংকট সমাধানে অবশ্যই এর মূল কারণগুলো দূর করা জরুরি। মস্কো ট্রাম্প প্রশাসনের মতোই যত দ্রুত সম্ভব শত্রুতার অবসান চায় এবং সেটা শান্তিপূর্ণ উপায়ে হওয়া উচিত, যোগ করেন তিনি। আলাস্কা বৈঠকের পর মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই সুরে বলেন, তার সঙ্গে রুশ নেতার আলোচনা ছিল উষ্ণ এবং তাদের মধ্যে অনেক বিষয়ে মতৈক্য হয়েছে। ট্রাম্পের ভাষায়, ওয়াশিংটন ও মস্কো ইউক্রেন যুদ্ধের সমাপ্তির খুব কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা কয়েক মাস ধরে বলে আসছে, শান্তি আলোচনায় বসার আগে অন্তত সাময়িক যুদ্ধবিরতি জরুরি। পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা 350 ছাড়ালো। পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3.5 শতাধিক। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে প্রাণ হারিয়েছেন 307 জন। এছাড়া গিলগিট বালতিস্তানে 5 জন এবং কাশ্মীরে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাকিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য জানিয়েছে কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে খাইবার পাখতুনখাওয়ায় 225 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। এখনো উত্তরাঞ্চলের বহু মানুষ আটকে আছেন প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে।
রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে পড়ায় উদ্ধার কাজে দেরি হচ্ছে। হেলিকপ্টার দিয়ে চলছে উদ্ধার তৎপরতা। তবে বৈরী আবহাওয়ার কারণে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 জন নিহত হয়েছেন। আল জাজিরার সংবাদদাতা কামাল হায়দার জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি পাকিস্তানি সামরিক বাহিনীর প্রত্যন্ত এলাকায় সহায়তা পৌঁছাতে এটি ব্যবহার করা হচ্ছিল। উত্তরাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান সরকার। মানসেরা নামক পর্যটন এলাকা থেকে প্রায় 1300 পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার অঞ্চলটিতে ভয়াবহ ভূমিধস ঘটে। আগামী কয়েক ঘন্টার মধ্যে উত্তরাঞ্চলে আরো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ এশিয়ার মোট বার্ষিক বৃষ্টির প্রায় 70 থেকে 80% হয় বর্ষাকালে। এই বর্ষা কৃষি ও খাদ্য নিরাপত্তায় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আকস্মিক বন্যা ও ভূমিধস প্রায় প্রাণঘাতী হয়ে ওঠে। ট্রাম্প পুতিনের শান্তি প্রচেষ্টায় জেলেনস্কির ভূমিকা নিয়ে সাবেক রুশ গুপ্তচরের হুঁশিয়ারি। পুতিন ট্রাম্পের আলাস্কা বৈঠকের পর নতুন করে আলোচনায় এসেছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ। এই প্রসঙ্গে সাবেক এক রুশ গুপ্তচর সতর্ক করে বলেছেন, শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার এসভিআর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল লিওনিদ রেশেতনিকভ রুশ সংবাদ মাধ্যম স্পুটনিককে বলেন, পুতিন ও ট্রাম্প দুজনেই মনে করেন যুদ্ধ থামাতে শুধু যুদ্ধবিরতি যথেষ্ট নয়, এর জন্য একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির দরকার। এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান কাজ হল জেলেনস্কির সরকারকে বিষয়টি মেনে নিতে রাজি করানো, কিন্তু এটি বলা যত সহজ তত করা সহজ নয়। রেশেতনিকভ বলেন, সবচেয়ে বড় জটিলতা অবশ্যই জেলেনস্কির সরকার। তার সঙ্গে কাজ করা খুবই কঠিন। তার সবকিছুই নির্ভর করছে স্বৈরাচারী ক্ষমতার উপর। সাবেক গুপ্তচরের মতে, মার্কিনরা এ বিষয়ে আজ করতে পারছিলেন। সে কারণেই ট্রাম্প ও জেলেনস্কির প্রথম বৈঠকে এত অশান্ত ছিল। এদিকে জেলেনস্কির মতো ইউরোপীয় নেতারাও একই পথে হাঁটছেন বলে মন্তব্য করেছেন রেশেতনিকভ। তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জও এখনো যুদ্ধ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এর উদ্দেশ্য রাশিয়াকে দুর্বল করা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের দেশ সার্বিয়া। ব্যাপক পুলিশি বাধার মুখেও দেশটিতে তীব্র আকার ধারণ করেছে এই আন্দোলন। স্থানীয় সময় শনিবার রাজধানী বেলগ্রেডে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। ব্যালিয়েভো শহরে ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির কার্যালয় লক্ষ্য করে হামলা চালায় বিক্ষোভকারীরা। কার্যালয়ের পাথর ছুড়ে জানালা ভেঙে ফেলে এবং ভাঙচুর চালায় তারা। কেউ কেউ বাজি ও ফ্লেয়ার নিক্ষেপ করে। বেশ কয়েক মাস ধরে বিক্ষোভ চললেও সম্প্রতি আন্দোলনকারীদের উপর পুলিশের নির্যাতন অভিযোগ ওঠায় ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে ক্ষোভ। এতদিন শান্তিপূর্ণ আন্দোলন চললেও বুধবার রাতে সংঘর্ষে আহত হয় 27 পুলিশ সদস্য ও প্রায় 80 জন বেসামরিক নাগরিক। এছাড়াও আটক করা হয় 47 জনকে। এরপর থেকেই বেড়ে চলেছে আন্দোলনের তীব্রতা, সূত্র বিবিসি দ্য গার্ডিয়ান। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, বিএনপি মানবে না সেলিমা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ষড়যন্ত্র চলছে নির্বাচন পিছিয়ে দেওয়ার, কিন্তু বিএনপি তা মেনে নেবে না। বিএনপি মানুষের ভোটের অধিকার রক্ষায় লড়াই করছে। সাধারণ মানুষ ভোট দিয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। শনিবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের লিফলেট বিতরণ পূর্ব মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়নের আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বেগম সেলিমা রহমান বলেন, স্বৈরাচার হাসিনা বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, তবুও তিনি আপোস করেনি। তিনি সবসময় বলেছিলেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, রাষ্ট্র ব্যবস্থা ন্যায়ভিত্তিক না হলে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে না। তাই তিনি 31 দফার রাষ্ট্র কাঠামো দিয়েছেন। এর মাধ্যমে আমরা আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি পাব। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির 1 নম্বর সহ সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।